মাস পর নিজের উধাও হওয়া স্বামীর আচানক দর্শন পেয়ে চমকাল তিরু। স্থির রূপে থাকাকালীন ওটের পেল নিজ দেহের অস্বাভাবিক কাঁপুনি। ক্ষীণ দূরে তার স্বামী উপাধি পাওয়া মানুষটা বসে মিষ্টি হেসে কথা বলছে তো মাঝে মধ্যে অধরজোড়া সিক্ত করছে কোমলপানীয় দ্বারা। রেজিস্ট্রি হওয়ার দিন হতেই লাপাত্তা ছেলেটা। রেজিস্ট্রি পেপারে নিজের নামটা লিখার পরপরই সম্পূর্ণ উধাও। কোথাও তার চিহ্নটুকু খুঁজে পায়নি কেউ। আজ তার লাপাত্তা হয়ে যাওয়ার 6 মাস পেরুল। এতদিন পর লোকটার দর্শন তিরু পেল কোথায়? প্যারিসের এক কফি শপে। সম্মুখে পা ফেলে এগোলো তিরু। অনেক অনেক প্রশ্ন জমে রয়েছে, অনেক কিছুর হিসাব নেওয়ার আছে যে লোকটার থেকে। তিরুর সাথে সংসার যখন সে করবেই না তবে বিয়ে কেন? কেন বিয়ে করে তার জীবনটা এক গণ্ডিতে থামিয়ে দিলেই ছেলে? কেমন আছেন স্বামী সাহেব? তিরুর রক্তহীন করা কণ্ঠ, শান্ত চাহনি, অথচ অন্তরালে তার অনল জলমান। রাদিফ অতীব গুরুত্বপূর্ণ আলাপে মশগুল। মেয়েলি কণ্ঠস্বর শুনে খানিকটা বিরক্তি নিয়েই পিছন ফিরে তাকালো ও তিরুকে দেখে স্বভাবসুলভ হাসল। বলে উঠল, আরে তুমি, বসো। কফি খাবে? অর্ডার দিব? এবার যেন তিরুর আকাশ হতে ছিটকে পড়ার পালা। বিস্ময়, নির্বাক চাহনি ওর। রাদিফ বলল কি মাত্র, কি অদ্ভুত ছেলেটার ব্যবহার। যেন তিরু তার শত জনমের পরিচিত এক রমণী, প্রতিদিন তাদের মাঝে আলাপচারিতা হয়। তাদের চেনাজানা তো রয়েছে, তবে তা স্বাভাবিক কি? উহু, অস্বাভাবিক। তিরুকে ধোঁকা দিয়েছে রাদিফ। বিয়ে করে ফেলে এসেছে, কোনো খোঁজ খবর অবধি নেয়নি। এখন রাদিফের উচিত তিরুকে দেখে বিচলিত হয়ে পড়া, ভীত হওয়া। অথচ ছেলেটার প্রতিক্রিয়া তো দেখো। কি সুন্দর কফি সাজছে, তার পাশে বসতে বলছে, আবার চোখের দৃষ্টিও কি নিদারুণ শীতল। জল্পনা কল্পনা রীতি টেনে তিরু বসল রাদিফের বা পাশে। মুঠোফোনটা শব্দ করে রাখল কাচের টেবিলে। পা দুলাতে দুলাতে সুধাল, আমি কোনো কাপুরুষের অফার গ্রহণ করি না। এক্সট্রিমলি সরি, হুহো। বিয়ে করে যে দেশে বউ ফেলে এলেন, কেন শুনি তো? বউয়ের ভরণপোষণ চালাতে পারবেন না বলে? তাহলে বিয়ে করলেন কেন? নাকি অন্য ব্যাপার রয়েছে? গার্লফ্রেন্ড আছে আপনার? বিয়ে করে নিয়েছেন তাকে? নাকি লিভ ইন টুগেদারে আছেন? উদ্ধৃতি চিহ্ন। রাদিফ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল তিরুকে। একগাদা প্রশ্ন করা শেষে তিরু তখন লম্বা দম ফেলল। তাকালো পাশে, পুনরায় বলল, আমার প্রশ্নের উত্তর দিন, হারি আপ। উদ্ধৃতি চিহ্ন। রাদিফ দৃষ্টি সরাল, সামনে বসে থাকা জনকে দেখে জবাব দিল, কি বলছিলে যেন? শুনিনি, আরেকবার বলা যাবে প্লিজ? উদ্ধৃতি চিহ্ন। বিধাতা, ধৈর্য, জিনিসটা খুব কমই দিয়েছেন তিরুর মাঝে। ধৈর্যহীন মেয়েও খুব অল্পতেই চেঁচিয়ে ওঠে, রাগারাগি করে। এ পর্যায়েও এমনটা হলো। চেঁচাল ও। ট্রাস্ট মি, যদি এটা পাবলিক প্লেস না হতো না আমি আপনাকে মেরে হাড্ডি ভেঙে ফেলতাম। নাটক করেন আপনি? বিয়ের পর 6টা মাস উধাও ছিলেন। আজ দেখা হওয়ার পর নাটক শুরু করেছেন। উদ্ধৃতি চিহ্ন। অতঃপর তিরুর সেই আকাঙ্ক্ষিত রূপ, রাদিফের বিচলতা দেখা গেল। হাঁসফাঁস করে উঠল রাদিফ। আশপাশে তাকিয়ে নিচু গলায় অনুরোধ করল, তিরু প্লিজ চেঁচিও না, পাবলিক প্লেস এটা। চলো আমরা বাহিরে গিয়ে কথা বলি। তোমার ভুল হচ্ছে অ্যাকচুয়ালি। উদ্ধৃতি চিহ্ন। তিরু তেড়ে এলো, কি ভুল হচ্ছে? হ্যাঁ, কোনো ভুল হচ্ছে না আমার। ভুল আপনার হয়েছে। এখন সেই ভুল করার শাস্তি পাবেন। উদ্ধৃতি চিহ্ন। কাফেটেরিয়া থমথমে। ব্যস্ত মানুষজনের মাঝে গুঞ্জন উঠেছে। আবার কেউ নিজেদের মতো রয়েছে। রাদিফ, তিরুর সামনে বসে থাকা ভিনদেশী দুই তরুণী তখন ড্যাব করে তাকিয়ে। ভাষা বুঝতে না পেরে বোকার মতো তাকিয়ে আছে কেবল। রাদিফ এবার তাদের পানে তাকালো। আদেশ করে বলল, ইউ গাইজ লিভ টুডে, দ্য মিটিং এন্ড হেয়ার। জন উঠে দাঁড়িয়ে বিদায় জানালো। প্রস্থান করবে তৎক্ষণাৎ তিরু চটপট কণ্ঠে চেঁচাল, কেন ওরা যাবে? ওদের উচিত আপনার আসল রূপ দেখা। ওদের যেতে নিষেধ করুন এক্ষুনি। উদ্ধৃতি চিহ্ন। তিরুর বাম হাত চেপে ধরে রাদিফ। হাতের ইশারা চলে যেতে বলে জনকে। তারা প্রস্থান করতেই রাদিফ থমথমে কণ্ঠে বলল, তিরু তোমার কোথাও ভুল হচ্ছে। তুমি যাকে ভাবছ আমি সে নই। আমি তার কাজিন রাদিফ। তোমার বিয়ে হয়েছিল সাদিফের সঙ্গে। একবার আমায় ভালো করে দেখো তো আমি সে কিনা যার সঙ্গে তোমার বিয়ে হয়েছিল। উদ্ধৃতি চিহ্ন। ছটফটে তিরু স্থির হল। জহুরি চোখে পরখ করতে লাগল রাদিফের মুখশ্রী। আচানক থমকাল সে। কি আশ্চর্য! এটাকে, এত মিল চেহারার। এতক্ষণ বাদে সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করতেই বোঝা যাচ্ছে মূল পার্থক্য। সাদিফের গায়ের রং বাদামি বর্ণের আর সেখানে রাদিফ ধবধবে ফর্সা। চোখ, চেহারার গড়ন একই রকম দেখতে হলেও পার্থক্য লুকিয়ে রয়েছে অধরের মাঝে। অধরের গড়ন কিক ভিন্ন।
রাদিফ তিরুর স্তব্ধতা দেখে শুধাল, তোমার মতো ভুল অনেকেরই হচ্ছে। কিন্তু একটু খেয়াল করে দেখলেই বোঝা যায় আমরা জন সম্পূর্ণ আলাদা দুটি মানুষ। আমার খালাতো ভাই হয় সাদিফ। উদ্ধৃতি চিহ্ন। জন দুই নারীর গর্ভে জন্মগ্রহণ করেও কিভাবে চেহারার গড়নের এতটা মিল নিয়ে জন্মেছে তার হিসাব মেলাতে পারছে না তিরু। এটা কি আদৌ সম্ভব? মাথা ঝাঁকালো। জিজ্ঞেস করল, আপনার ভাই, সে কোথায়? আমায় বিয়ে করে কোথায় পালিয়েছে সে? যদি উধাও হতেই হতো তবে বিয়ে কেন করলো আমায়? উদ্ধৃতি চিহ্ন। রাদিফের মুখাবয়বে চিন্তার লেশ। সে ভাবছে কিছু। ভাবনার অন্তে থাকাকালীন বলে উঠল, সাদিফ প্যারিসেই আছে 6 মাস যাবৎ। উদ্ধৃতি চিহ্ন। চোখমুখ শক্ত হলো তিরুর, আমি তার সাথে দেখা করতে চাই। এক্ষুনি আমায় তার কাছে নিয়ে চলুন। যদি না নিয়ে যান তাহলে আমি আপনাদের দুই ভাইয়ের নামে প্যারিসেই মামলা করে বসব কিন্তু। উদ্ধৃতি চিহ্ন। রাদিফ খানিকটা হাসার চেষ্টা করল, রিল্যাক্স। নিয়ে যাচ্ছি তোমায়। এতটা হাইপার হওয়ার কিছু নেই। বাট আই থিংক কোথাও ভুল হচ্ছে তোমার। যেদিন তোমাদের রেজিস্ট্রি হলো সে সময়ের পর কি কোনো লেটার পাওনি? দয়ের মাঝে সরু ভাঁজ ফেলল তিরু। প্রশ্ন ছুড়ল, কিসের লেটার? উদ্ধৃতি চিহ্ন। সেই লেটার, যেখানে রয়েছে তোমার সব প্রশ্নের উত্তর। যাই হোক, আমার মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল হয়েছে। সাদিফ তোমাকে বুঝিয়ে বলবে। চলো তবে। উদ্ধৃতি চিহ্ন। প্যারিসে চলমান শীতের তাণ্ডব। শুভ্র বরফে ঢাকা সড়ক থেকে শুরু করে বাড়িঘর। রাস্তায় গুটি কয়েক মানুষ। সরকার হতে সতর্ক জারি করা হয়েছে। ঘরে থাকতে বলা হচ্ছে সবাইকে, বিধায় অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাহিরে নেই কেউই। রাদিফ পার্কিং লটে এসে গাড়িতে বসল। ধূপধাপ দরজা খুলে লাগিয়ে রাদিফের পাশে বসল তিরুও। কিত বিরক্ত হলো রাদিফ। মেয়েটা একটু বেশিই করছে না? রাগ হলে রাগ ঝাড়বে সাদিফের ওপর। কেন তার ওপর এতটা রেগে এই মেয়ে? আশ্চর্য। গাড়ি চলছে মৃদু গতিতে। পৌঁছাতে বেশিক্ষণ লাগলো না, মাত্র 15 মিনিটের পথ। বাসায় প্রবেশ করতেই তিরু ছটফটিয়ে উঠল। কোথায় সাদিফ? কোথায় আপনার ভাই? জলদি ডাকুন তাকে। উদ্ধৃতি চিহ্ন। রাদিফ ধীরেসুস্থে বলল, বসুন। ও এখন বাসায় থাকে না। আসছেই হয়তো। উদ্ধৃতি চিহ্ন। জায়গাটা ছেড়ে চলে গেল রাদিফ। চঞ্চল তিরুকে দ্বিতীয়বার কোনো প্রশ্ন করার সুযোগ অবধি দিল না। তিরু বসে রইল সেখানটাতেই। ভাবল অতীত। বিয়ে হওয়ার পর যখন সাদিফ উধাও হলো তখন প্রায় দিশেহারা হয়ে গিয়েছিল তিরু। কি থেকে কি হলো বুঝে উঠতেই পারল না। এর মধ্যে সাদিফের পরিবার বলতে শুধুমাত্র তার দাদি ব্যতীত আর কেউ নেই। সাদিফ উধাও হওয়ার 5 দিন পরই তিনি মারা যান। তারপর সবকিছু কেমন অবিন্যস্ত হলো। তিরু পেল না সাদিফের খোঁজ খবর। ছেলেটার খোঁজ নিবে তার কোনো মাধ্যমই রইল না। আশপাশ দেখার মাঝে হঠাৎ তার নজরে এলো সামনে পড়ে থাকা ফলের মাঝে রাখা ছুরিটা। সে উঠে দাঁড়িয়ে হাতে নিল ছুরিটা। চট করে ব্যাগে পুরে নিল। কোনো রকম বিপদ দেখলেই কাজে লাগানো যাবে ভেবে নিজের কাছে রাখা। সাদিফকে তো আর ঠিক মতন চেনা নেই তার। লোকটা যদি তার ক্ষতি করতে চায়? ভীতুর মতো পালিয়ে যাওয়ার মেয়ে নয় সে। তার এতদিনের জমে থাকা প্রশ্নের জবাব না নিয়ে ও একদমই নড়বে না এখান হতে। বিকট শব্দ হলো। গাড়ির হর্নের প্রখর শব্দে কান ঝা ঝা করে উঠল তার। তার ক্ষীণ সময় বাদে সদর দরজা দিয়ে ছায়া পড়ল 100 উম্মমান বের। আলো নেই দরজার কাছটায়। তাই ছায়া ব্যতীত আর কিছু দেখা যাচ্ছে না। আগন্তুক যতটা এগিয়ে আসছে ততই তার শরীর অবয়ব স্পষ্টত হচ্ছে। খানিক বাদে নজরে এলো তিরুর আকাঙ্ক্ষিত সেই মুখশ্রী। ওই তো বাদামি বর্ণের সুঠাম দেহের পুরুষটা, সাদিফ। তুষার ঝড় থেমে গেছে। নিষ্ঠুর ঠান্ডার প্রকোপটা কিছুটা কম এখন। মেঘমেদুর আকাশ ধীরে ধীরে শুভ্র রঙে রাঙায়িত করছে নিজেকে। ঘড়ির কাঁটা 12তে পৌঁছাতেই দেয়াল ঘড়িটা বিকট শব্দ করল। কান এঁটো করা আওয়াজ লহমায় ভেঙে দিল তিরু এবং সাদিফের মধ্যকার নীরবতা। মিনিট দুয়েক হলো সাদিফ এসে তিরুর সামনে বসেছে। উচ্চারণ করেনি একটি শব্দ। ঘোরে মজে থাকা তিরু এবার হলো চঞ্চল। সাদিফের পানে প্রশ্ন ছুড়ল, আপনি কি এমন স্ট্যাচুর মতো বসে থাকবেন নাকি কিছু বলবেন? উদ্ধৃতি চিহ্ন। সাদিফ অস্বস্তিতে গাঢ় হয়ে বসে রয়েছে। অতিরিক্ত অপরাধবোধ তাকে কুরে কুরে খাচ্ছে এই মুহূর্তে। অতীতে নিজের করা এক মস্তবড় ভুল তাকে এখন পীড়া দিচ্ছে ভীষণ। মেঝে থেকে দৃষ্টি হটাল ও। চোখ তুলে তাকিয়ে শুধাল, কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। উদ্ধৃতি চিহ্ন। তিরু গম্ভীর গলায় জবাব দিল, শুরু থেকেই বলা আরম্ভ করুন। আমি সবটা জানতে চাই। উদ্ধৃতি চিহ্ন। সাদিফ তিরুর মাঝে দূরত্ব অনেকখানি। তাই দূরত্ব ঘুচিয়ে কিত নিকটে এলো সাদিফ। বসল গিয়ে তিরুর পাশের সিঙ্গেল সোফায়। গলা ঝেড়ে নম্র গলায় বলে উঠল,
তখন আমার 4 বছর বয়স মাত্র। 1 মাসের ব্যবধানে বাবা, মা জনেই মারা যান। এতিম হয়ে যাই আমি। আমার ঠাঁই হয় দাদির কাছে। দাদি বাদে আর কোনো আত্মীয় স্বজন ছিল না। বাবা একমাত্র সন্তান। মায়ের ভাইবোন থাকলেও মা বাবাকে পালিয়ে বিয়ে করাই ত্যায্য করা হয় আমার মাকে তার পরিবার হতে। শুরুতে ভালোই কাটছিল দিনকাল দাদির কাছে। স্কুলে যেতাম, পড়াশোনা করতাম, দিনশেষে ভালোই ছিলাম। কিন্তু এই ভালো থাকার সমাপ্তি ঘটে যখন আমি ক্লাস 5-এ পড়ি। হঠাৎ করে বলা নেই কওয়া নেই দাদি আমার পড়াশোনা বন্ধ করে দেন। কারণটা তিনি নাকি আমার পড়াশোনার খরচ আর চালাতে পারছেন না। অথচ আমি পড়তাম সরকারি স্কুলে। মাস শেষে বেতন ছিল মাত্র 10 টাকা। দাদির মাসিক আয় ছিল সেখানে 10,000। আমার স্কুল যাওয়া বন্ধ করে দেওয়ার পর দাদি আমাকে ঘরবন্দি করে ফেলেন। ঘর থেকে বের হলেই প্রচুর মারধর করতেন। এমনকি একদিন তিনি আমাকে দেখাশোনার জন্য এক লোক আনেন। দেখাশোনা বললে ভুল হবে, আমাকে মার দেওয়ার জন্য। আমি ছেলে হলেও আমার মাঝে ছিল মেয়েলি স্বভাব। কোনো প্রতিবাদ না করে ভীতুর মতো আমি দিনের পর দিন দাদির অত্যাচার সহ্য করেছি। এভাবে সময় পেরিয়ে আমার বয়স গিয়ে ঠেকে 25-এর কোঠায়। পরিপূর্ণ একজন পুরুষ, তবুও বোধ হয় পুরুষ নই। তখন আমি সম্পূর্ণরূপে একজন মানসিক রোগী। এতদিন ঘরবন্দি থাকার পর আমি পাগল হয়ে গেলাম। আমাকে সাহায্য করার মতো কেউই ছিল না। পরিপূর্ণ যুবক হলেও আমার মাঝে থাকা মেয়েলি স্বভাবটা আমাকে প্রতিবাদ করতে দেয়নি। বোধ করি একজন মেয়ের থেকেও অপদার্থ ছিলাম আমি। উদ্ধৃতি চিহ্ন। তিরু আচানক চেঁচাল, যদি আমি ভুল না হই। তবে আপনি কি? সাদিফ মৃদু গলায় বলল, ঠিক ধরেছেন, আমি পরিপূর্ণরূপে একজন পুরুষ নই। আমার মাঝে মেয়েলি স্বভাব রয়েছে। সহজ করে বললে আপনি আমায় তৃতীয় লিঙ্গের কাতারে ফেলতে পারেন। উদ্ধৃতি চিহ্ন। তিরু থমকাল। উত্তেজনায় মুখ চেপে ধরল নিজের। চোখজোড়া বর্ষর হয়ে তার। টের পাচ্ছে ও নিজ দেহের কাঁপুনি, হৃৎপিণ্ডের অস্বাভাবিক স্পন্দন। তিরুর বেহাল দশা দেখে সাদিফ তপ্তশ্বাস ছাড়ল। বলল, ভয় পাবেন না, আমাদের বিয়ে হয়নি। উদ্ধৃতি চিহ্ন। কিভাবে? রেজিস্ট্রি পেপারে তো আমাদের দুজনের সাইন ছিল। তিরুর বিস্মিত কণ্ঠ। এইটা ফেক পেপার ছিল। উদ্ধৃতি চিহ্ন। তিরু চটপট বলল, বিস্তারিত বলুন। উদ্ধৃতি চিহ্ন। রাদিফের দেখা পেয়েছেন নিশ্চয়ই। এই বিয়েটা না হওয়ার পেছনে মূলত রাদিফের হাত আছে, সাথে আমার মানসিকভাবে পরিপূর্ণ সুস্থ হওয়ার ক্রেডিট ওর। 25 বছরটা যখন কেটে গেল তখন হুট করে আমাদের বাসার কাজের লোক আমায় তার ফোনটা দিয়ে বলল আমার ভাই কথা বলতে চায় আমার সাথে। সেই ভাই ছিল রাদিফ। কাজের লোকটা ভালো ছিল খুব। আমায় স্নেহ করত, কিন্তু দিনশেষে টাকার কাছে সে নিজেও একজন পরাজিত সৈনিক। তাই চাইতেও আমায় তেমন কোনো সাহায্য করতে পারছিল না। রাদিফের সাথে সেদিনের পর থেকে আমার নিয়মিত কথা শুরু হয়। আমি এবং রাদিফ জনেই সমবয়সী। বাংলাদেশে থাকতেই আমার মানসিক অবস্থার কিছুটা পরিবর্তন আসতে শুরু করে রাদিফের জন্য। রাদিফের সাথে কানেকশনটা তৈরি করে দিয়েছিল মূলত সেই কাজের লোকটাই, সালাম চাচা। রাদিফকে তিনি সবকিছু খুলে বলেন আমার ব্যাপারে। দেশে আসার জন্য সকল প্রকার কার্যক্রম সম্পন্ন করে রাখছিল রাদিফ, আর ঠিক তখনই দাদি আমার বিয়ের প্রসঙ্গ তুলেন। আমি ছিলাম তখন উন্মাদ। এক কথায় আমায় যা বলা হতো তাই করতাম, সেটা হোক ভালো কি মন্দ। দাদি যখন বিয়ের প্রসঙ্গে কথা বললেন আমি হ্যাঁ বলে দেই, কারণ তখন আমার মনের মাঝে একটা ভীতি ছিল আমি যদি না করি তাহলে দাদি আমায় আবারও মারবে ন। যদিও বা আমার ওপর করা শারীরিক অত্যাচার বন্ধ হয়ে গিয়েছিল 18তেই। দাদি বিয়ের প্রস্তুতি নিতে থাকেন, তার মাঝে সালাম চাচা আমাকে জানায় আমার বিয়ে ঠিক হয়েছে আপনার সাথে। প্রতিক্রিয়াহীন ছিলাম। বিয়েটা যে কি জিনিস তখন তাও আমি বুঝতে পারছিলাম না। এতটা অধঃপতন হয়েছিল আমার মানসিক অবস্থার। তারপর সবকিছু খুব দ্রুত ঘটে যায়। বিয়ের দিন ঘনিয়ে আসে, সাথে রাদিফও দেশে ফিরে আসে। রাদিফ দাদিকে বোঝানোর চেষ্টা করে আর এটাই ছিল ওর করা মস্তবর ভুল। লোক দিয়ে রাদিফকে মেরে রতাত করে গ্রামের বাহিরে ফেলে আসা হয়। এর মাঝে সাহায্য করেন সালাম চাচা। রাদিফকে তখন হাসপাতালে ভর্তি করে, তিনি পুলিশের কাছে যেতে গিয়ে ফিরে আসে বিয়েটা ঠেকাতে। আপনার জীবনটা নষ্ট হয়ে যেত না হলে তখনই তিনি না এলে। তিনি উকিলের সাথে কথা বলে একটা নকল পেপার তৈরি করে টাকা খাইয়ে দাদির অগোচরে আসল পেপার সরিয়ে নকলটা দেয়া হয়। সাইন হয় নকল কাগজে। তারপর রাদিফ ফিরে আসে রাতেই। এসে থানায় কেস করতে চাইলে সালাম চাচা বাধা দিয়ে এদিকটা তিনি দেখে নিবেন বলে আমাকে নিয়ে চলে যেতে বলেন। রাদিফ তার কথা মেনে সেদিন রাতেই বাংলাদেশ ছেড়ে আমাকে প্যারিসে নিয়ে আসে। পাসপোর্ট, ভিসা আগে থেকেই ম্যানেজ করা ছিল আমার।
আসার পূর্বে নকল কাগজ সাথে বিস্তারিত লিখে একটা চিঠিও দিয়ে আসে, কিন্তু ওই কাগজটা কেন যে আপনার কাছে পৌঁছালো না। সে রাতের পর থেকে সালাম চাচাও লাপাত্তা। সালাম চাচা উধাও হওয়ার পর বাংলাদেশে তখন কি হচ্ছে, কি না হচ্ছে তা আর জানা যায়নি। রাদিফ পুরো ব্যাপারটা ভুলে তখন আমাকে সুস্থ করতে লেগে পড়ে। উদ্ধৃতি চিহ্ন। তিরু হতবিহব্বল, নির্বাক। স্মরণ করার চেষ্টা করল সে সাদিফের দাদি ডালিয়া বেগমের মুখশ্রী। অমন সরল সহজ দেখতে মানুষটা এতটা নিকৃষ্ট মনের অধিকারী তা তিরুর মানতে কষ্ট হল। ও প্রশ্ন করল, আপনার দাদি আপনার সাথে এমনটা কেন করতেন? সঠিক কারণটা জানা আছে আপনার? আর উনি যে আপনার ওপর এতটা অত্যাচার করলেন, আপনার রাগ হয় না উনার প্রতি? এতটা নরমালি কথা বলছেন কি করে? উদ্ধৃতি চিহ্ন। সাদিফ দীর্ঘশ্বাস ফেলল, সঠিক কারণটা তো জানা নেই, তবে আন্দাজ করলে আমার জেন্ডার গত সমস্যার কারণে বোধ হয় এমনটা করতেন। দাদি সেকেলে মানুষ, তার ওপর এইটা ছিল গ্রাম। আমার সমস্যাটা জানলে নিশ্চিত পাড়া প্রতিবেশী তাকে খোঁচা দিত, যা তিনি চাচ্ছিলেন না। তিনি ঠাট জৌলুস বজায় রেখে চলা মানুষ। আর রইল শেষ প্রশ্নের উত্তর, দাদি মারা গিয়েছেন তিরু। মৃতত্ব মানুষের ওপর কি রেগে থাকা শোভা পায়? তবে আমি ওনার আকস্মিক মৃতত্বটা মেনে নিতে পারছি না। উনি আমার অনেক প্রশ্নের উত্তর না দিয়েই চলে গেলেন। ওনার মৃতত্বটাও অস্বাভাবিক। উদ্ধৃতি চিহ্ন। কিৎক্ষণের মৌনতা। মিনিট 6 পর মৌনতায় 10 নামাল সাদিফ। করুণ গলায় সুধাল, আমি অত্যন্ত দুঃখিত তিরু। মানসিকভাবে সুস্থ হয়েছি আমি মাত্র 2 সপ্তাহ হলো। সুস্থ হওয়ার পর উচিত ছিল বাংলাদেশে আপনার পরবর্তী অবস্থা সম্পর্কিত খোঁজ নেয়া। কিন্তু আমি তা করিনি। মাফ করবেন আমায়। আপনি এতদিন আমার প্রতীক্ষায় ছিলেন। উদ্ধৃতি চিহ্ন। প্রতীক্ষা শব্দটা সূচের মতো গায়ে এসে লাগল তিরুর। নিজের রূপে ফিরল ও মুখবয়বে কাঠিন্যতা টেনে বলল, আমি অবশ্যই আপনার প্রতীক্ষায় ছিলাম না। আমার জীবন থেমেও ছিল না। বরং আমি এখন অনেকটা এগিয়ে গিয়েছি। সত্যি বলতে আপনি উধাও হওয়ার পর আপনাকে কাপুরুষ বলেই আমি সম্বোধন করতাম। তখনকার ধারণানুযায়ী আমি অ্যাকচুয়ালি আপনার দেখা পেতে চাচ্ছিলাম প্রশ্নের জবাবের জন্য। দ্যাট শ ইট। যাই হোক, ভালো থাকবেন। আমাদের আর কোনোদিন দেখা না হোক এটাই চাওয়া। উদ্ধৃতি চিহ্ন। তিরু বেরিয়ে এলো। বাহিরে কেবল তখন শুভ্রতার রাজ। বাতাসে কি নিদারুণ প্রশান্তি উঠছে। দুহাত দুদিকে মেলে বুক ভরে শ্বাস টানল তিরু। স্বাধীনতা এত সুন্দর বুঝি, এতটা আদুরে, প্রশান্তিদায়ক। আজ হতে সে স্বাধীন পূর্ণরূপে। এতদিন না চাইতেও তার জীবনটা বিয়ে নামক অধ্যায় আটকে ছিল। আজ সব আটকে থাকার মুক্তি। বাংলো থেকে বেরিয়ে যেতে যেতে তিরুর দেখা মিলে রাদিফের সাথে। গুনগুন করে গান গাইতে গাইতে রাদিফ এগিয়ে আসছে ধীর পায়ে। তিরুকে দেখে তার গুনগুন করা বন্ধ হলো। এগিয়ে এলো সে তিরুর নিকটে। চলে যাচ্ছেন? উদ্ধৃতি চিহ্ন। তিরু বিরক্ত হল। বিরক্তিমাখা গলায় শুধাল, না তো, থেকে যাচ্ছি। এখন বালিশ কাঁথা আনতে যাচ্ছি পার্মানেন্টলি এখানে থাকার জন্য। উদ্ধৃতি চিহ্ন। রাদিফ থতমত খেল, তবে প্রকাশ করল না। পূর্বের সুরে বলে উঠল, আরে আমরা এত গরিব না। বালিশ কাঁথা নিতে যেতে হবে না। এভাবেই থাকুন। উদ্ধৃতি চিহ্ন। রাদিফকে পাশ কাটিয়ে চলে গেল তিরু। পেছনে থেকে তৎক্ষণাৎ চেঁচাল রাদিফ, ম্যাডাম কোথায় থাকেন প্যারিসে? উদ্ধৃতি চিহ্ন। তিরু পেছনে তাকালো, তা আপনার জেনে কাজ কি? উদ্ধৃতি চিহ্ন। সুন্দরী রা কোথায় থাকে তা জানা রাদিফ আহসানের একান্তগত দায়িত্ব। উদ্ধৃতি চিহ্ন। তিরু হতবাক। চটজলদি পা চালিয়ে চলে এলো সেখান হতে। রাদিফকে তার ভারী অদ্ভুত লাগে। ছেলেটা নিশ্চয়ই সাদিফের সাথে থাকতে গিয়ে নিজেও পাগল টাগল হয়ে গেছে। আন্ডারস্কোর। তানহা বিলাপ করে কাঁদছেন। মায়ের কান্না দেখে তিরু তখন মহাবিরক্ত। ও রাগল এবার। চটে গিয়ে বলল, থামো তো মা, এত কাদার কি আছে? যেভাবে কাঁদছ মনে হয় আমি মারা গিয়েছি। আমি মারা গেলেও তো মনে হয় না এভাবে কাঁদতে। উদ্ধৃতি চিহ্ন। তানহা কান্নারত অবস্থায় মেয়েকে ধমকালেন, চুপ কর, সব সময় ফাজলামো। কি যে পাপ করেছিলাম আল্লাহ জানেন, যেই পাপের শাস্তি তিনি আমার মেয়েকে দিচ্ছেন। তোর নীরা খালাকে কত আপন ভেবেছিলাম। ও আমার চাচাতো বোন হয়ে আমায় এত বড় ধোকা দিল। নীরার ভরসাতেই তো অতটা খোঁজ খবর না নিয়ে তোকে এখানে বিয়ে দিব বলে ঠিক করলাম। দুনিয়াতে কারো ওপর আস্থা রাখতে নেই। আজ তোর বাবা নেই বলে এই দিন দেখতে হচ্ছে। কাছের আত্মীয় স্বজনও তো নেই, নীরা দুঃসম্পর্কের বোন। ওর ওপর কেন যে ভরসা করতে গেলাম আমি আল্লাহ। উদ্ধৃতি চিহ্ন। তিরু হাই তুলল, বলেছিলাম আমি। আর এই সব আত্মীয় স্বজনের নাম জীবনেও যদি মুখে নিয়েছ তুমি। আত্মীয় স্বজন নেই, ভালো হয়েছে। তোমার আর বাবার সম্পত্তি আমি একা বসে বসে খাবো। উদ্ধৃতি চিহ্ন।
তানহা কাঁদছেন। তিরু মায়ের কান্না দেখতে দেখতে চোখ মুদে নিল। এইসব ঘটনা তার কিছুটা অবগত ছিল সে। সাদিফ মানসিক রোগী তা তিরু জানত। খবর নিয়ে জানতে পেরেছিল। মা কে বলে লাভ হয়নি। কারণ এর পূর্বে উল্টোপাল্টা বলে তিনটা বিয়ে ভেঙেছে সে। তানহা তা জানতে পেরে চতুর্থবার তাকে আর বিশ্বাস করেনি। তিরু সাদিফের সত্যতা তানহার নিকট টেনে হিচড়ে এনে পেশ করতেও পারেনি। কারণ বিয়ের দিন সকালে তাকে তানহা অবগত করেছিল আজ তার বিয়ে। অবশ্য সবটা পরে জাদুর মতো ঘটে যায়। বিয়েটা তো শেষে হলোই না। ঘটনার ১.৫ মাস। ভোরবেলা। তিরু সবে মাত্র ঘুম থেকে উঠেছে। হুট করে কল এলো তার ফোনে। তিরু রিসিভ করা মাত্র ওপাশ হতে তানহা চটজলদি বলল। চটপট কবুল বলে ফেলতো তিরু। ছেলে কবুল বলে দিয়েছে। এবার তুই কবুল বললেই বিয়েটা সম্পন্ন হবে। ঘুম ঘুম ভাবটা চট করে উবে গেল। তানহা অনবরত তাড়া দিচ্ছেন। তিরু তখন দিনের প্রথম আশ্চর্যজনক ঘটনাটা হজম করতে ব্যস্ত। মানে তানহা মাত্র তাকে কি বলল? বিয়ে কি এভাবে হয় নাকি? আশ্চর্য। তিরু, রাজশাহী শহরের এক মফস্বল গ্রামে যার বেড়ে ওঠা বহু সংগ্রাম করে। সেই ছোট্ট তিরু আর আজকের সাহসী তিরুর মাঝে রয়েছে বেশ পার্থক্য। বাবা নেই তার, তিনি মারা গেছেন। তিরুর তখন কেবল ৫ বছর বয়স। নিকট আত্মীয় স্বজন তার থাকলেও তারা তিরুর খোঁজ খবর নিত না। তার কারণ তিরুর পরিবার ছিল অসচ্ছল। তিরুর চাচা, ফুপু তাদেরকে ছোট নজরে দেখতেন দারিদ্র দুর্দশার কারণে। তানহার পছন্দ ছিল না তা। তাই সে মেয়েকে নিয়ে এসে ওঠেন সেই মফস্বল গ্রামে। তারপর হতেই শুরু হয় লড়াই। বেঁচে থাকার লড়াই, এই পৃথিবীতে টিকে থাকার লড়াই। তিরুর জন্মের পর তানহার আর পড়াশোনা করা হয়নি। এতে যেন জীবন পরিচালনা করাটা ভারী দুষ্কর হয়ে পড়ে। তবুও দমেনি তানহা। গাধার খাটুনি খেটে মেয়েকে প্রতিষ্ঠিত করেছে। যথেষ্ট পরিমাণে সম্পদের মালিক হয়েছে। তিরুকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছে, শেষে মাস্টার্স করতে দেশের বাহিরে পাঠিয়েছে। এত সব প্রাপ্তি সহজে হাতছানি দেয়নি। কি না সহ্য করেছে তানহা? বাজে লোকের উপদ্রব, প্রতিবেশীর কটু কথা আরও কত কি। তবুও সে ছিল শক্ত মানুষ। তাই তো এত দূর অবধি তার আশা। আর্থিক সচ্ছলতা আসতে শুরু করে দ্রুতই। ছোট্ট তিরু বিশাল স্বপ্ন নিয়ে বড় হয়। সে মুক্তি পাখি। আকাশে ডানা মেলে উড়তে চায়। বিশাল পৃথিবী দেখার বড় শখ তার। কিন্তু তানহা যে মানে না। একা কোথায় যেতে দিতে রাজি নন তিনি। তিরু তবুও স্বপ্ন দেখে, একদিন সে পৃথিবীর সব দেশ ভ্রমণ করে ফেলেছে। তিরুর এই মুক্তমনা মন তানহার কেন যেন পছন্দ নয়। সে তিরুকে বিয়ে দিতে তাই উঠে পড়ে লাগে। তার মতে জীবনে চলার পথ একজন নারীর পাশে পুরুষের থাকা অতি আবশ্যক। নতুবা এগিয়ে যেতে বহু কষ্টের মাঝে পড়তে হয়। তার মেয়ে সেই কষ্ট সহ্য করতে পারবে না। তাই তো একজন সুপাত্রের হাতে তিরুকে তুলে দেয়ার এতটা তোড়জোড় তার। তিরু মাকে বোঝাতেই পারল না, জীবনে চলার পথে পুরুষ মানুষ থাকা অতটা গুরুত্বপূর্ণ নয়। নিজে ভালো হলে সব ভালো। তাছাড়া এ যুগে বউয়ের এমন আকাশে উড়ে বেড়ানোর স্বপ্নকে বা গ্রহণ করতে চায়? তিরুর ভয় হয়, বড্ড ভয়। যদি তার স্বপ্ন পূরণে বাধা দেয় তার জীবনসঙ্গী, তবে কি হবে? এই ভয়ের দরুন বিয়ের প্রতি তার এতটা অনীহা। দুই মেরুর বাসিন্দা। কারো মতের মিলই হয় না। তিরু, এই তিরু, উদ্ধৃতি চিহ্ন। তানহার অধৈর্য গলা। মেয়ের এরূপ স্তব্ধতা দর্শন করে তিনি বিরক্ত। ভীষণ বিরক্ত। এতটা অবাক কেন হচ্ছে তিরু? সে তো তিরুকে বলেই রেখেছিল ছেলে দেখছে, একদিন হুট করে বিয়ের আয়োজন করে বসবে। বলেছে তো, তাহলে এখন এমন আহাম্মকের মতো হা করে তাকিয়ে আছে কেন মেয়েটা? আশ্চর্য। তিরু হুঁশে এলো। ছটফটিয়ে বলল, বিয়ে? আর ইউ সিরিয়াস মা? এখন বিয়ে? তুমি আমাকে কবুল বলতে বলছো? উদ্ধৃতি চিহ্ন। তানহা বিরক্তিমাখা গলায় শুধালেন, হ্যাঁ এখনই বিয়ে। কানে শুনিস না নাকি? কবুল বল। কাজী সাহেব তারা দিচ্ছেন তো। ছেলে সেই কখন কবুল বলে দিয়েছে। দেখি সুন্দর করে মাথায় কাপড় দে তো। ঠিকঠাক হয়ে বসো। উদ্ধৃতি চিহ্ন। মা তুমি বলো তো এভাবে কি বিয়ে হয়? বিয়ে কি এতটা তুচ্ছ তাচ্ছিল্য টাইপ ব্যাপার নাকি? ছেলেকে, কি করে, তার বায়োডাটাও তো পাঠালে না। হুট করে এভাবে কি বিয়ে করা যায়? উদ্ধৃতি চিহ্ন। কেন তোকে আগে থেকে বলে রেখেছিলাম না আমি হুট করে একদিন তোর বিয়ের আয়োজন করে ফেলব? আগে থেকে সেভাবে মানসিকভাবে তৈরি হতে বলিনি? উদ্ধৃতি চিহ্ন। তিরু দুঃখী গলায় বলল, বলেছ তো। কিন্তু তুমি যে এরকম বিয়ের আয়োজন করবে তাকে জানতো? জানলে আমি কখনো হ্যাঁ বলতাম না। উদ্ধৃতি চিহ্ন। তানহা গলা ঝাড়লেন। আশপাশে নজর বুলিয়ে তিনি চট করে ফোন নিয়ে বেরিয়ে এলেন বাহিরে। কণ্ঠের খাদ নামিয়ে বললেন, শোন তিরু,
এবার আমি ছেলের খবরাখবর একা নিজেই নিয়েছি। একদম পাই টু পাই তথ্য জেনেছি। ছেলের সাথে আমি প্রায় 7-8 বার দেখা করে ফেলেছি। ছেলে দেখতে যেমন সুন্দর তেমনি তার ব্যবহার, আচার আচরণ মাশাআল্লাহ। ভালো পাত্র। তুই চিন্তা করিস না। ছেলের নাম অরণ। পরিবারে অসুস্থ বাবা আর 3 বোন আছে। তোর জন্য একটা সুখবরও আছে তিরু। ছেলে তো প্যারিসে সেটেল। তোকে আর দেশেও আসতে হবে না। জামাইকে নিয়ে প্যারিসেই থাকবি। উদ্ধৃতি চিহ্ন। তিরু মরা গলায় সুধাল, এখনই জামাই ডাকা শুরু করে দিয়েছ। বিয়েই তো হয়নি। উদ্ধৃতি চিহ্ন। হয়নি হয়ে যাবে। আরও শোন, ছেলে ইন্টার পাস। অরণের বাবা অনেক আগে থেকেই অসুস্থ বুঝছিস। ওদের সংসার চালাতো ওর মা। কিন্তু তিনি মারা গেছেন তাই পরিবারের হাল ধরতে বেচারা ছেলেটা এইচএসসি দিয়েই চলে যায় প্যারিস। প্যারিসে এখন ওর নিজস্ব একটা রেস্টুরেন্টও রয়েছে। টাকা পয়সার অভাব নেই। তুই সুখে থাকবি মা। উদ্ধৃতি চিহ্ন। তিরু গম্ভীর কণ্ঠে বলে উঠল। টাকা পয়সা কখনো সুখ এনে দিতে পারে না আম্মু যদি না মানুষটা ভালো হয়। আর ছেলে ইন্টার পাস, আমি মাস্টার্স করছি আম্মু। উদ্ধৃতি চিহ্ন। তানহা থমকালেন যেন। চক্ষু জোড়া বর্ষর করে তাকালেন তিনি তিরুর পানে। তানহার এরূপ প্রতিক্রিয়া দেখে তিরু হতভম্ব। সে কি কোনো ভুল কথা বলে বসল কি? তার ভাবনার মাঝেই তানহা চেঁচালেন। তিরু, আমার বিশ্বাস হচ্ছে না তুই এমন কথা বলছিস। এটা তুই বলতে পারলি তিরু? ছেলেটা ইন্টার পাস বলে ওকে তুই ছোট করলি? আল্লাহ তায়ালা এই দিন দেখানোর জন্য আমায় বাঁচিয়ে রেখেছেন। আমি তো বিশ্বাসই করতে পারছি না। এই শিক্ষা দিয়ে বড় করেছি তোকে। তুই অহংকার দেখালি? ভুলে যাস না আমাদের অতীত তিরু। উদ্ধৃতি চিহ্ন। তিরু বিচলিত হল, মা রিল্যাক্স। ভুল বুঝছো তুমি আমাকে। আমার বলার মানে এটা ছিল না। আমি বলতে চাচ্ছিলাম ছেলে যেহেতু ইন্টার পাস বিয়ের পর যদি আমার পড়ালেখা বন্ধ করে দেয় এই ভেবে যে সে ইন্টার পাস তার বউ কেন তার থেকে বেশি শিক্ষিত হবে? উদ্ধৃতি চিহ্ন। তানহা ভ্রু কুচকালেন, তোর কি মনে হয় তিরু আমি অমন টাইপ ছেলের কাছে তোর বিয়ে ঠিক করেছি? এত কষ্ট করে তোমাকে পড়াশোনা শেষ করিয়েছি শেষে এসে পড়াশোনা বন্ধ করে দিতে নয় নিশ্চয়ই। উদ্ধৃতি চিহ্ন। তিরু ব্যর্থ সৈনিকের ন্যায় তাকিয়ে রইল। ইচ্ছে হলো এখন তানহাকে বিয়ের ব্যাপারে অস্বীকৃতি জানাতে পারত সে। তারপর হয়তো তানহা কিছুক্ষণ স্তব্ধ নেত্রে তাকে পরখ করত অতঃপর বিদায় জানিয়ে কল কেটে দিত। স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু তিরু জানে এই স্বাভাবিকতার পেছনে কতটা দুঃখ, পীড়া, বেদনা লুকিয়ে। মা যে ভীষণ কষ্ট পাবে। যে মা তাকে কোলেপিঠে করে এতটা সংগ্রাম করে বড় করে তুলে এত দূর অবধি নিয়ে এলো তাকে কি কষ্ট দেয়া যায়? উহু, তাকে কষ্ট দেয়ার চিন্তা করাও তো পাপ, মহাপাপ। কাজী সাহেব অনর্গল কিছু বলে যাচ্ছেন। ভিডিও কলে আপাতত তানহা আর কাজী সাহেব ব্যতীত কাউকেই দেখতে পারছে না তিরু। অরণ ইকবাল, বাবা মুর্তজা ইকবাল, 5 লাখ টাকা দেনমোহর ধার্য করিয়া তিরুনিমা আহসানের নিকট বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন। এই প্রস্তাবে আপনি রাজি থাকলে বলুন কবুল। উদ্ধৃতি চিহ্ন। তিরু অবিকল যন্ত্রের মতো আওড়াল, কবুল, কবুল, কবুল। উদ্ধৃতি চিহ্ন। লহমায় তিরু বিয়ে করে ফেলল সম্পূর্ণ অপরিচিত, অদেখা একজন মানুষকে। আন্ডারস্কোর। 1 বার, 2 বার, 3 বার। না, ফোন তুলছে না। তিরুর ধৈর্যের সীমা পেরোল। রাগ হলো। প্রচণ্ড ক্ষোভে ফোনটাকে সামনে ছুঁড়ে মারবে তৎক্ষণাৎ কল ব্যাক। শান্ত হলো তিরু। লম্বা লম্বা শ্বাস টানল। অপর পক্ষের মানুষটার সাথে রেগে কথা বলার ইচ্ছে নেই। কিছুক্ষণ পর কল রিসিভ করল ও। তিরুদি ভালো আছো? নম্র গলা। তিরুর হৃদয় শীতল হলো। কোমল কণ্ঠে জবাব দিতে গিয়ে হয়ে উঠল গম্ভীর। মন্টু ঘোষ। টাকা পাঠাচ্ছি বিকাশে। আমাকে যেভাবে সাদিফের পার্সোনাল ইনফরমেশন এনে দিয়েছিলি সেভাবে আরেকজনের ইনফরমেশন জোগাড় করে দিতে হবে। উদ্ধৃতি চিহ্ন। মিন্টুর মুখশ্রী পাংশুটে বর্ণের হলো। ও অসহায় গলায় জিজ্ঞেস করল। তুমি আবারও আমাকে মন্টু বলে ডাকছো দিদি? হ্যাঁ, এখন এসব কথা রেখে কাজের কথায় আয়। তুমি কি অরণ দাদার ইনফরমেশন চাচ্ছ এবার? উদ্ধৃতি চিহ্ন। তিরু কপালে সরু ভাঁজ ফেলল, তুই জানলি কি করে? উদ্ধৃতি চিহ্ন। মিন্টু হাসল, এটা তো জানা কথা। যাই হোক তিরু দিদি অরণ দাদার ইনফরমেশন জোগাড় করার কোনো প্রয়োজন নেই। দাদাকে আমি বেশ ভালো করেই চিনি। দাদা যে কি একটা ভালো মানুষ তা উনার সাথে পরিচিত না হলে জানতে পারবে না। ইংরেজ সাহেবদের মতো ফটর ফটর করে ইংলিশে কথা বলতে পারে। ভারী ভদ্র লোক। দেখতেও ফিল্মের নায়কদের মতো। তোমার মা এবার একটা খাঁটি সোনা খুঁজে এনেছে। অরণ দাদা দেশে এলেই আমার সাথে দেখা করে। অরণ দাদার চরিত্র ফুলের মতো পবিত্র। চোখ বন্ধ করে তার সাথে চুটিয়ে সংসার করা শুরু করে ফেলো। উদ্ধৃতি চিহ্ন।
অরণ প্যারিসে নেই, ছুটিতে বাংলাদেশে গিয়েছে, আজ প্রায় 8 দিন হলো। 14 দিনের মাথায় প্যারিসে ফিরে আসবে, এমনটাই বলছিল তানহা সকাল সকাল ফোন করে। তিরু তানহার কথায় বিশেষ গুরুত্ব দেখায়নি। কথা শুনে হাই তুলে ফোন রেখে দিয়েছে। সে বর্তমানে স্থির হয়ে বসে ঘুম ঘুম ফোলা চোখে তাকিয়ে আছে সামনে। বিগত দিনের নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো স্লাইড শো আকারে চোখের সামনে ভাসছে তার। একটু বেশিই কি সিনেমাটিক হয়ে গেল না সব ব্যাপারগুলো? হ্যাঁ, আসতে পারে জীবনে অদ্ভুত মুহূর্ত, তাই বলে এতটা কি? তিরুর তা জানা নেই। সে আফসোসও করে না, দুঃখও পায় না, বিয়ে তো একটা করতেই হতো তার। নয়তো তানহা যে শান্তি পেত না। তিরু কি মায়ের খুব বাধ্যগত সন্তান? না। সকল কথা অক্ষরে অক্ষরে পালন করে? না। তিরু বড্ড অবাধ্য মেয়ে। মায়ের কোনো কথা সে আজ পর্যন্ত মেনেছে কি না জানা নেই। কিন্তু শেষে এসে বিয়েতেই কেন যে বাধ্যগত হয়ে গেল তা তার জানা নেই। হয়তো স্রষ্টা এটাই চান। তিরুর কপালে বোধ হয় অরণ নামের সেই অদেখা পুরুষটিই ছিল। তিরু, আর ইউ ওকে? উদ্ধৃতি চিহ্ন। চোখ বন্ধ করল তিরু। ফেলল লম্বা দীর্ঘশ্বাস। আহ, তার এত সুন্দর নামটা এই ভিনদেশী মানুষগুলো ঠিক মতো কেন উচ্চারণ করতে পারে না? কেন? তিরু উঠে দাঁড়ালো। হতাশ চোখে পরখ করল তার সম্মুখে অবস্থানরত মেয়েটাকে। মেয়েটার নাম ইলি। তার রুমমেট। একই সাথে থাকে ওরা। ইলি বাদেও আরও জন রয়েছে অবশ্য। কিন্তু তাদের সাথে তিরুর বিশেষ সখ্যতা নেই। বাকি মেয়ে দুটো তাকে ছোট নজরে দেখে। প্রথম কারণ সে থার্ড কান্ট্রি হতে আসা, এবং দ্বিতীয় কারণটা যে কি তা স্পষ্টত নয় এখন অবধি। তবে এতটুকু বুঝেছে তার বাকি জন রুমমেট সাউথ এশিয়াকে নিম্ন চোখে দেখে। তিরু তার লম্বা চুলগুলো হাতখোপা করে নিতে নিতে ইলিকে প্রত্যুত্তর করল। ইয়াহ, ফাইন। হোয়াই ইউ আর আস্কিং মি দিস? উদ্ধৃতি চিহ্ন। ইলি সঙ্গে সঙ্গে জবাব দিল না। ও আস্তে ধীরে হেঁটে এসে বসল বিছানায়। তিরুর হাত টেনে ধরে তাকেও বসিয়ে দিল পাশে। অতঃপর ধীর গলায় শুধাল, তুমি কি তোমার হ্যাজবেন্ডকে মিস করছো টিরু? ইলির প্রশ্নে ভ্যাবাচেকা খেল তিরু। মেয়েটি হুট করে হ্যাজবেন্ডের টপিক তুলল কেন? আশ্চর্য, ও প্রশ্ন করল। হঠাৎ আমার হ্যাজবেন্ডের ব্যাপার তোমার জিজ্ঞেস করতে ইচ্ছে হলো কেন? উদ্ধৃতি চিহ্ন। ইলি কিক্ষণ চুপ রইল। একদৃষ্টে তাকিয়ে রইল কেবল তিরুর পানে। তারপর যেভাবে হুট করে উদয় হয়েছিল সেভাবেই ছুটে বেরিয়ে গেল। তিরু তখন বোকা বনে বসে। ইলিকে বড্ড অদ্ভুত লাগে তার। মেয়েটা ভারী উদ্ভট কাজকর্ম করে। মাঝে মধ্যে তার মনে হয় ইলির নিশ্চয়ই কোনো মানসিক সমস্যা রয়েছে। তার কাজকর্মই অমন অদ্ভুত ধরনের। ক্লাস শেষে মাত্রই রেস্টুরেন্টে প্রবেশ করেছে তিরু, ইলি। এখানে ওরা জন পার্ট টাইম জব করে। ইলি ওয়েটার এবং তিরু শেফের দায়িত্বে রয়েছে। রান্নার হাত দারুণ মেয়েটার, তাই শেফের জবটা পেতে তেমন কোনো অসুবিধা হয়নি। তিরু স্যান্ডউইচ তৈরি করে ট্রেতে রাখছিল, তখনই ছুটে আসে ইলি। মেয়েটা হাঁপাচ্ছে রীতিমতো। তিরু তাকে দেখে চিন্তিত হলো। আর ইউ ওকে? এভাবে ছুটে এলে কেন ইলি? কোন সমস্যা হয়েছে কি? উদ্ধৃতি চিহ্ন। ইলি চটপট ইংলিশে বলে উঠল, ওই যে তোমাকে বলেছিলাম না আমাকে একটা ছেলে ধোঁকা দিয়েছে, তাকে তোমাকে চিনিয়ে দিব যাতে তুমি ওই ছেলের পাল্লায় না পড়ো। মনে আছে না? ছেলেটা এই রেস্টুরেন্টে এসেছে। তাও জানো কাকে নিয়ে? ওর বউ। উদ্ধৃতি চিহ্ন। তিরু বিশেষ আগ্রহ দেখালো না। ব্যস্ত হলো নিজের কাজে। ইলি তিরুর অনাগ্রহ দেখে দুঃখী গলায় বলল, তুমি ওকে দেখবে না? উদ্ধৃতি চিহ্ন। তিরু ইলির হাতে ট্রে ধরিয়ে দিয়ে তাড়া দিল। দেখব। আগে এটা ওই কর্নারের কাস্টমারকে দিয়ে আসো। উদ্ধৃতি চিহ্ন। ইলি হাওয়ার বেগে ছুটে গেল। তিরু অবাক। সে বুঝল না ইলি কেন তাকে ছেলেটার সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য এতটা উদ্গ্রীব। ইলি ফিরে এলো। তিরুর হাত টেনে ধরে কিচেন থেকে নিয়ে এলো বাহিরে। তারা দাঁড়ালো পাইন ট্রির ঠিক পেছনটায়। ইলি আঙুল দিয়ে ইশারা করে বলল, ওই দেখো, ওই যে একটা মেয়ের হাতে চুমু দিচ্ছে যেই ছেলেটা। ব্ল্যাক ড্রেস। উদ্ধৃতি চিহ্ন। তিরু তাকালো। যতটা অনাগ্রহে তাকিয়েছিল সেটা কেটে গেল লহমায়। উক্ত ছেলেটিকে দেখে ও থমকাল। রাদিফ? ইলি তোতাপাখির মতো অনবরত বলতে লাগল, চিনে রাখো তা নটাকে। বউ রেখে এই ব্যাটা যে কত মেয়ের সাথে ফষ্টিনষ্টি করে। বিয়ে করেছে 5 বছরের বেশি। ওর ওয়াইফ সবকিছু জানে ইউনো। তবুও কিছু বলে না। সবই টাকার জোর। রাদিফ বললোক দেখে ও বিবাহিত জানার পরও সব মেয়েরা ওর সাথে লিভ ইনে যেতে এক পায়ে রাজি। কোনো মেয়ে যদি ওর নজরে আসতো কিন্তু ওকে পাত্তা দিত না, তখন ও ছ্যাঁচড়ার মতো ওদের পেছনে পড়ে ওদের ঠিকই হাসিল করে নিত, অতঃপর নির্দিষ্ট সময় বাদে ছুঁড়ে ফেলে দিত। আমি যদি আগে জানতাম টিরু, তাহলে কখনো ওই ছেলের পাল্লায় পড়তাম না। উদ্ধৃতি চিহ্ন।
তিরু হা করে তাকিয়ে। রাদিফের চরিত্র এতটা বাজে, মাই গড। তিরু তো এখনো বিশ্বাসই করতে পারছে না। ছেলেটা তো তার সাথেও ফ্লার্ট করার চেষ্টা করেছিল। হয়তো সে সুযোগ দিলে বিরক্ত করা জারি রাখত। ভাগ্যিস তার বিয়েটা হয়ে গেছে। এই প্রথম বিয়েটা হওয়ার জন্য তার মনে প্রশান্তি অনুভূত হচ্ছে। আন্ডারস্কোর তিরু, আজ তোদের ওখানে সকাল 7:30টায় অরণ পৌঁছাবে কিন্তু। উদ্ধৃতি চিহ্ন। তিরু ভারী ব্যস্ত। দেরি হয়ে গেছে তার। তানহার কথায় বিশেষ ধ্যান দিচ্ছিল না। তবে অরণের প্রসঙ্গ আসতেই হিজাব পরা বন্ধ করে মায়ের পানে ফ্যালফ্যাল করে তাকালো। জিজ্ঞেস করল, কোথায় পৌঁছাবে? আমার বাসায়। তুমি ওনাকে আমার ঠিকানা দিয়ে দিয়েছ। উদ্ধৃতি চিহ্ন। না, তোর বাসায় কেন? প্যারিসে বলছি। তোর ঠিকানা দিব না কেন? তোর ঠিকানা তো সেই কবেই দিয়ে দিয়েছি। অরণ পৌঁছে তোকে হোস্টেল থেকে নিয়ে যাবে। উদ্ধৃতি চিহ্ন। তিরু আমতা আমতা করল, কোথায় নিয়ে যাবে আমাকে? উদ্ধৃতি চিহ্ন। কি বোকার মতো প্রশ্ন করছিস? অরণ যেখানে থাকে সেখানে নিয়ে যাবে। তোদের বিয়ে হয়েছে তো নাকি? একসাথে থাকবি না? অরণ বলেছে 12টার দিকে তোর ওদিকে যাবে। উদ্ধৃতি চিহ্ন। কিক্ষণ মৌন রইল তিরু। পরক্ষণেই তারা দেখিয়ে বলে উঠল, দেরি হচ্ছে মা, রাখলাম। উদ্ধৃতি চিহ্ন। তিরু ইলিকে ডেকে বেরিয়ে পড়ে চটজলদি। এখন হেঁটে যেতে হবে প্রায় 15 মিনিটের পথ। হাঁটার মাঝে তিরুর মস্তিষ্কে কেবল ঘুরপাক খাচ্ছে অরণের কথা। তিরু সময় দেখল, এখন 7টা বাজে। তার মানে অরণে প্যারিসে পা রাখবে আর আধা ঘন্টা পর। অরণের সাথে সাক্ষাৎ হবে 5 ঘন্টা বাদেই। অজান্তে তিরু কেঁপে উঠল। হৃৎপিণ্ডের স্পন্দন বেড়ে গেল খানিকটা। সেই বোধ হয় একমাত্র ব্যক্তি যে কিনা তার স্বামীকে বিয়ের 2 সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও নিজ চোখে দর্শন করেনি। আন্ডারস্কোর ক্লান্ত দেহ, অলস পায়ে ধীর গতিতে হাঁটছে তিরু। ইলি নানান কথা বলছে কিন্তু একটা শব্দও তার কানে ঢুকছে না। ভূমিতে দৃষ্টি এঁটে অবিন্যস্ত কদম ফেলে ও ভারী ধীরে হাঁটছে। ইলি বিরক্ত হয় এতে। বলে, এত আস্তে হাঁটছ কেন তিরু? উদ্ধৃতি চিহ্ন। তিরু ম্লান গলায় শুধাল, টায়ার্ড ইলি। উদ্ধৃতি চিহ্ন। হোস্টেলের কাছাকাছি আসতেই তাদের সাক্ষাৎ হলো উইলির সাথে। তিরুর আরেক রুমমেট, যে তাকে 2 চোখে সহ্য করতে পারে না। উইলিকে দেখে দ্রুত পা চালালো তিরু। মেয়েটার আশপাশে থাকতে তার ভালো লাগে না। কিভাবে যেন তাকায়, যেন তিরু এলিয়েন অথবা আবর্জনা কোনো। অদ্ভুত ব্যাপার হচ্ছে তিরুকে সর্বদা উপেক্ষা করে চলা উইলি তিরুকে দেখা মাত্র তার দিকে ছুটে আসছে। তিরুর নিকট পৌঁছে ও লম্বা শ্বাস টেনে বলে উঠল, তিরু, তোমার সাথে কেউ দেখা করতে এসেছে। উদ্ধৃতি চিহ্ন। তিরু প্রশ্ন করল, কে? উদ্ধৃতি চিহ্ন। ওনার নাম অরণ। গার্ডেনে অপেক্ষা করছে তোমার জন্য। মাদার তাকে হোস্টেলে যেতে দেয়নি। তিরুর চমকায়, লোকটা এসেও পড়েছে। ইলিকে রেখেই তিরু পা বাড়াল। কি আশ্চর্য, কি আশ্চর্য! তার এত অস্বস্তি হচ্ছে কেন? পা যেন চলছেই না। প্যারিসে গ্রীষ্ম আসে ভারী নিয়ম করে। এখানে হুট করেই রোদ উঠে যায় না। হুট করেই দেখা মিলে না সূর্যের। তীব্র শীতের অধ্যায় শেষে উপসংহারে দেখা মেলে মিষ্টি রোদের। আচানক নয়, ধীরে ধীরে। সূর্য পুরোদমে উঠতেই প্যারিসে আরম্ভ হয় রৌদ্দুরের রাজ। তিরুর গ্রীষ্মকাল ভারী পছন্দ। বিশেষ করে তার প্যারিসে গ্রীষ্মকালের আগমনের ব্যাপারটা খুব চমৎকার লাগে। বহুদিন যাবৎ অপেক্ষায় ছিল সে এই গ্রীষ্মের। কিন্তু হায়, আজ সেই কাঙ্ক্ষিত দিন এলেও তিরুর সেদিকে কোনো ধ্যানই নেই। তিরু হাঁটছে, অবিরত কদম ফেলে। গার্ডেনে যেতে একটু সময় লাগে। লম্বা করিডোর পেরিয়ে তবেই গার্ডেন। অবশ্য করিডোরটাকেও ছোটখাটো গার্ডেন বলা হলে ভুল হবে না। তিরু হাঁটার গতি বাড়াল। কাছাকাছি আসতেই দেখল অদূরে এক সৌম্য পুরুষ বেঞ্চের ওপর একাকী বসে। ছেলেটার উল্টোপিঠ দেখা যাচ্ছে কেবল। লম্বা চওড়া ছেলেটার গায়ের রং দেখে তিরু ধারণা করল, সেই ছেলেটিই অরণ। হ্যালো। তিরুর জোরতাপূর্ণ কণ্ঠ। তার দৃষ্টি এখন সামনে। তার কণ্ঠ শুনতাই ছেলেটা উঠে দাঁড়ালো। প্রথমবারের মতো ঘাড় ঘুরিয়ে তাকালো। তিরু দেখল তাকে, না। তার সন্দেহ ভুল নয়। এটাই নিশ্চিত অরণ হবে। পুরো বাঙালি ছেলেদের মতো দেখতে। তিরু স্থির। তার চোখজোড়া অচঞ্চল। কি আশ্চর্য! ছেলেটা তাকাতেই সে এমন হয়ে গেল কেন? ছেলেটা কি নিজের চাহনিতে তাকে সম্মোহন করে ফেলল নাকি? তিরু রাইট? ভারী পুরুষালী গলা। তিরু যন্ত্রের মতো মাথা নাড়াল। কিছু বলল না। কণ্ঠ দিয়ে বেরুলো না শব্দগুচ্ছ। জট পাকিয়ে যাচ্ছে যে সবকিছু। আসসালামু আলাইকুম। আমি অরণ। অরণ ক্ষীণ হেসে শুধাল। তিরু তখনও নড়চড়বিহীন। উহু, লোকটার চেহারায় আহামরি কোনো সৌন্দর্য নেই। স্বাভাবিক আর 5 জন বাঙালি ছেলের মতোই সাধারণ দেখতে। কিন্তু চোখ আর হাসিটা সম্পূর্ণ আলাদা। তিরুর গা কেমন শিরশিরিয়ে উঠে।
ও নিজেকে সামলে জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম। উদ্ধৃতি চিহ্ন। অরণ ধার ধার চোখে চেয়ে জিজ্ঞেস করল, চিনলেন কি করে? আপনার আম্মু তো আমায় বলেছিল আপনি আমাকে দেখেননি। উদ্ধৃতি চিহ্ন। তিরু রকপটে প্রত্যুত্তর করল, বাঙালি ছেলেদের চিনতে অসুবিধা হওয়ার কথা কি? উদ্ধৃতি চিহ্ন। তা অবশ্য। ব্যাগ গুছিয়ে রেখেছেন কি? উদ্ধৃতি চিহ্ন। তিরু চমকাল, ব্যাগ গোছাব কেন? উদ্ধৃতি চিহ্ন। আন্টি আপনাকে বলেনি আজ আমি আপনাকে আমার সাথে নিয়ে যাব? আমার বাড়ি? না, আমাদের বাসায়। উদ্ধৃতি চিহ্ন। তিরু ইতস্তত গলায় বলল, অ্যাকচুয়ালি সামনে আমার এক্সামের সময়টাতে হোস্টেলে থাকলে ভালো হতো আর কি। সবার সাথে মিলেমিশে গ্রুপ স্টাডি করা যেত। উদ্ধৃতি চিহ্ন। অরণ চুপ রইল কিক্ষণ। অতঃপর মন্থর কণ্ঠে শুধাল, আমার ফুপি এসেছিলেন লিও থেকে আপনার সাথে দেখা করার জন্য। আপনি যদি এই সময় খুব বেশি ব্যস্ত না হন তবে কি একটু যেতে পারবেন? বেশি সময়ের জন্য না, জাস্ট একটু দেখা করেই চলে আসলেন না হয়। উদ্ধৃতি চিহ্ন। তিরু দ্রুত বলল, হ্যাঁ এই টাইমটাতে মোটামুটি ফ্রি থাকি। চলুন যাওয়া যাক। উদ্ধৃতি চিহ্ন। বলতেই তিরু থেমে গেল। পুনরায় আমতা আমতা করে শুধাল, আচ্ছা না, একটু থাকুন। হ্যাঁ, আমি বরং ফ্রেশ হয়ে আসছি। মাদার বাহিরের মানুষদের কিছুতেই এলাও করেন না ভেতরে যেতে। না হলে আপনাকে অবশ্যই ভেতরে আসতে বললাম। উদ্ধৃতি চিহ্ন। অরণ ছোট্ট করে জবাব দিল, ব্যাপার না, আপনি যান। আমি ওয়েট করছি। উদ্ধৃতি চিহ্ন। তিরু, ভীষণ শক্ত মনের, আবেগহীন হৃদয়ের অধিকারী মেয়ের নাম তিরু। যার মনে নেই কোনো আবেগের রাজত্ব, নেই কোনো অনুভূতি। ভালোবাসা যে কি জিনিস সে তা বোঝেই না। তবে নিয়ম কি বদলাতে চলেছে? সব সময় সবার চোখে চোখ রেখে টাস করে কথা বলা তিরুর অরণের চোখে তাকাতে এত কেন জোরতা, অস্বস্তি? অরণ কথা বললেই কেন তার কণ্ঠ শুনে পুরো গা কেঁপে উঠে? কি আশ্চর্যজনক ব্যাপার! অরণ, ভারী মেপে মেপে কথা বলা মানুষ। মুখশ্রী জুড়ে তার নমনীয়তা, আলাদা এক শীতলতার রাজ রয়েছে। মুখশ্রীতে নমনীয়তা থাকলেও কণ্ঠস্বরটা কেমন ভারী ভারী। কানে লাগে, বুক দুরুদুরু করে কাঁপে। আর তিরুর ভীষণ পছন্দের চোখের দৃষ্টি। হ্যাঁ, আলাদা কিছু তো আছেই ছেলেটার চোখে। একদম আলাদা। অরণের চোখটা যেন বিরাট এক সমুদ্র। সমুদ্রের মাঝে বিস্তার করা কালশিটে মণি। যেন দিঘির জলে ভেসে বেড়াচ্ছে এক শুভ্র শাপলা। তিরু চটজলদি ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিল। নর্মাল গেট আপ, নেভি ব্লু রঙের জিন্সের সাথে সাদা রঙের কুর্তি। লম্বা চুলগুলো উঁচু করে ঝুটি করে ও ফোন হাতে তুলে ছুটল। ইতিমধ্যে 10 মিনিট লেট। লোকটা কি ভাবে কে জানে? অরণ হাঁটছিল। পদচারণকালীন তিরুকে দৌড়ে আসতে দেখে ভ্রু কুচকাল। এগিয়ে গিয়ে বলল, আস্তে থামুন। ছুটছেন কেন? উদ্ধৃতি চিহ্ন। তিরু তপ্তশ্বাস ফেলল, অনেক বেশি অপেক্ষা করিয়েছি আপনাকে, তাই না? উদ্ধৃতি চিহ্ন। না, কে বলেছে? মাত্র 5-10 মিনিট হয়েছে। আমি তো ধরে রেখেছিলাম আপনার কমপক্ষে 20 কি 25 মিনিট লেট হবে। উদ্ধৃতি চিহ্ন। এতটা এক্সট্রা টাইম ধরে রাখার কারণ? উদ্ধৃতি চিহ্ন। অরণ মৃদু হাসল, মেয়েদের নাকি তৈরি হতে লেট হয় একটু। তাই আপা আসার সময় বলে দিল। উদ্ধৃতি চিহ্ন। তিরু এ ব্যাপারে আর কথা বাড়াল না। অন্য প্রসঙ্গে চলে গেল। আপনার যে 3 বোন আছে তারা আপনার সাথে প্যারিসেই থাকেন? উদ্ধৃতি চিহ্ন। অরণ ভরাট কণ্ঠে জবাব দিল, না, ওরা বাংলাদেশেই থাকে। যার কথা বলেছি তিনি আমার ফুফাতো বোন হন। উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা। উদ্ধৃতি চিহ্ন। কথা বলার কোনো টপিক না পেয়ে তিরু চুপ হয়ে গেল। অরণও আর কথা বলল না। বলা বাহুল্য ইচ্ছে করেই যেন চুপ। তিরু কিছু বললে স্বল্প করে উত্তর দিয়ে নির্বাক রূপে ফিরে যাচ্ছে। তিরুর কেন যেন খারাপ লাগলো খানিক। অরণ কি তাকে এড়িয়ে যেতে চাইছে? মেট্রোতে উঠে জন দু প্রান্তে বসল। একসাথে সিট না পাওয়ার দরুন একত্রে বসার সুযোগটা হলো না। তিরু দূর হাতে মাঝে মাঝেই অরণের পানে দৃষ্টি ফেলছে। কেন যেন অরণের প্রতি তাকাতে তার ভালো লাগছে। অথচ নিষ্ঠুর ছেলেটাকে দেখো। একটি বারও তার দিকে তাকালো না। তিরুর তাতে অবশ্য বিশেষ কোনো হেলদোল নেই। পৌঁছাতে লাগলো 20 মিনিট। দরজা দিয়ে প্রবেশ করতেই তিরুর মাথায় বৃষ্টির মতো ঝরঝরিয়ে পড়ল গোলাপের পাপড়ি। তিরু চমকাল, তাকালো অরণের পানে। অরণ কণ্ঠের খাদ নামিয়ে বলল, কিছু মনে করবেন না, আমার ভাই বোনদের পাগলামি ছিল এটা। উদ্ধৃতি চিহ্ন। তিরু তৎক্ষণাৎ ব্যতিব্যস্ত হয়, আরে না, আশ্চর্য তো, কিছু মনে করতে যাব কেন? আমি বরং দারুণ খুশি হয়েছি। উদ্ধৃতি চিহ্ন। তিরুর কথা শেষ হতে না হতেই সস্বরে চেঁচাল একঝাঁক মানুষ। ওয়েলকাম টু হোম ভাবি। সবাই ছুটে এলো। লহমায় ভাব জমিয়ে ফেলল তারা তিরুর সাথে।
নিজেদের আদুরে কথা, স্নেহাশিস আচরণে তিরুকে মুগ্ধ করে ফেলল। ক্ষীণ সময় বাদে সকলকে ঠেলে সম্মুখে এলেন মাঝবয়সী নারী, যাকে ধরে ধরে আনছে অরণ। তিনি এসেই তিরুর গাল চেপে ধরে বললেন, কি মিষ্টি বউরে মাশাআল্লাহ, আমার অরণটা সাক্ষাৎ হিরে পাইছে। উদ্ধৃতি চিহ্ন। তিরু বুঝল, ইনি অরণের ফুপি। ও চটজলদি উঠে দাঁড়িয়ে নম্র গলায় সালাম দিল। অরণের ফুপি শাহেদা সবাইকে রুম থেকে বেরিয়ে যেতে বললেন তিরুর সাথে একা কথা বলবে বলে। সকলে যেতেই শাহেদা তিরুর সাথে আলাপে মশগুল হলেন। কথার ফাঁকে হাতে ঔষধ নিয়ে উপস্থিত হল অরণ। চিন্তিত গলায় প্রশ্ন করল, তুমি সকালের ঔষধ খাওনি কেন ফুপি? উদ্ধৃতি চিহ্ন। শাহেদা হাসলেন, মনে থাকে না তো বাবা, দে দেখি এখন খাই। উদ্ধৃতি চিহ্ন। এমন অনিয়ম করলে কিভাবে হয় ফুপি? রোগ সারবে এমন অনিয়ম করলে? উদ্ধৃতি চিহ্ন। শাহেদাকে ঔষধ খাইয়ে অরণ চলে গেল। যাওয়ার পূর্বে স্থিরচিত্তে বসে থাকা তিরুকে একঝলক দেখে তবেই বেরুল রুম থেকে। আমাদের পরিবারে ছেলে খুব কম হয়, খালি মেয়েই বেশি। 10 বছর অরণ একমাত্র ছেলে হয়। সবাই আদর করে লাটে উঠায় রাখতাম, কিন্তু ওর সুখ মনে হয় ওর 18 বছর পর্যন্তই কপালে লিখা ছিল। ভাবি যে ওদের এতিম করে রেখে যাওয়ার পরই শুরু হলো দুর্দশা। ছেলেটার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়া। সায়েন্স নিয়ে এইচএসসিতে কত ভালো যে রেজাল্ট করলো, কিন্তু সবকিছু তখন শেষ। একের পর এক বড় বড় দুর্ঘটনা আসতে থাকলো ওর জীবনে। সবকিছু সামলায় ও নিজের পরিবারের দেখভাল করত শান্ত থেকে, আমাদের সাথে হাসি মুখে কথা বলতো, কিন্তু ছেলেটার মনে যে কি আছে তা বুঝি। তুমি ওকে একটু দেখো বৌমা। তিরু মৌন রইল। মৌন রূপে মাথা নেড়ে সাই জানালো কেবল। রাত বাড়ছে, ঘড়িতে 8টা বেজে 30 মিনিট হলো কেবলমাত্র। ব্যাকুল তিরু ঘড়ি থেকে চোখ তুলল। তার চিন্তা এখন রাত বাড়া নিয়ে নয়। এই বাড়িটাই থাকতে তার ভালো লাগছে। বাসাটাকে বড্ড কাছের মনে হচ্ছে। আর এই বাড়ির মানুষগুলো যেন কত আপন, কত কাছের মানুষ তার। অরণের পরিবার চমৎকার, এটা নির্দ্বিধায় চোখ বন্ধ করে বলে দিতে পারবে তিরু। মা এবং সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতায় তার চোখ সজল হয়ে উঠল। আহ, পৃথিবীর মানুষ এত বুঝি ভালো হয়? তিরুর তা জানা ছিল না। তিরু একাকী বসে যে, সবকটা গেল কই? নম্র গলা, কোমল কণ্ঠ শ্রবণ মাত্র তিরু মাথা তুলে তাকালো। আগন্তুককে দেখে একগাল হাসল ও। তারপর কি অভিযোগের সুরে বলল, দেখো না অদিতি আপু, এতক্ষণ একদমই একা ছাড়ছিল না, আর এখন আসছি বলে সব কয়টা হাওয়া। ওরা গেল কোথায় বলো তো? উদ্ধৃতি চিহ্ন। অদিতি লম্বা পা ফেলে তিরুর নিকট এলো। বসল পাশে, খানিক রুক্ষ গলায় সুধাল, কি জানি, বেআদবগুলো এতক্ষণ তোমার পাশ ঘেঁষতে দিল না, এখন একদম তোমাকে ফেলেই উধাও। বোর হচ্ছিলে না? উদ্ধৃতি চিহ্ন। প্রচুর, ওদের ছাড়া ভালো লাগছিল না। উদ্ধৃতি চিহ্ন। তিরুর ব্যাকুলতার কারণ ছিল এটাই। এ বাড়িতে আছে বলতে অদিতি, শাহেদা, অদিতির 2 যমজ বোন মাসা, তাসা, আর রইল অদিতির 2 ছেলে মেয়ে, 5 বছরের। এরা সকলে লিওতে থাকলেও আজ তিরুর আগমনে তাদের অরণের বাসায় দল বেঁধে আসা। ঘাড় বাঁকিয়ে তাকালো অদিতি পেছনটায়। অতঃপর কি ভেবে যেন তিরুর হাত মুঠোয় পড়ে উঠে দাঁড়িয়ে বলল, চলো তোমাকে তোমার শ্বশুর বাড়িটা ঘুরে দেখাই। আপত্তি নেই তো কোনো? উদ্ধৃতি চিহ্ন। তিরুর জোরেশোরে মাথা নাড়িয়ে না বলল। হাঁটা ধরল সম্মুখে। ছোট্ট মতন একটা ডুপ্লেক্স বাড়ি। অরণের রত পানি করা টাকায় কেনা এই বাড়ি। এমনটাই বলছিল শাহেদা। বাসাটায় নিচ তলায় 4 রুম, ওপর তলায় 4 রুম, আর সঙ্গে বিশাল করিডোর। তিরুকে ওপর তলায় ঘুরে ফিরে দেখানো হলো। নিচতলায় শুধু রুমের সংখ্যা উল্লেখ করে, আর সেদিকে গেল না অদিতি। পদচারণ কালীন অরণ সম্পর্কে, বাড়িটা সম্পর্কে, পরিবার সম্বন্ধে টুকিটাকি ধারণা দিচ্ছিল অদিতি। শেষে একদম কর্নারের রুমটার সামনে এসে তিরুকে নিয়ে সেখানে ঢুকল ও। রুমের ভেতর তিরুকে বসিয়ে ক্লান্ত গলায় বলল, আর এটা হচ্ছে তোমার স্বামীর রুম। এখন থেকে তোমারও রুম। ঘুরে ফিরে দেখো। আমি একটু নিচে গিয়ে দেখছি ওরা গেল কোথায়। কিছু দরকার হলে ডাকবে। অরণ ওয়াশরুমে গিয়েছে ফ্রেশ হতে, ও এক্ষুনি এসে পড়বে। উদ্ধৃতি চিহ্ন। অদিতি চটজলদি চলে গেল। তিরু থম মেরে বসে। ওয়াশরুম থেকে ঝোপাঝপা পানি পড়ার শব্দ তার কানে এসে বাড়ি খাচ্ছে। কামরা দেখার প্রবল আগ্রহ থাকলেও অরণ রুমে উপস্থিত জানতেই অস্থির হয়ে রইল। ডানে বামে তাকালো না অবধি। তার অস্বস্তি হচ্ছে। অরণ আশপাশে থাকলেই তার এই অস্বস্তির পরিমাণটা দ্বিগুণাকার ধারণ করে। কে জানে কি আছে লোকটার মাঝে? সর্বদা সবার চোখে দৃষ্টি ফেলে চটাস চটাস কথা বলে তিরু আর তাকাতে পারে না এই মানবের চক্ষুদ্বয়ের মাঝে। দৃষ্টি মেলাতে পারেই না। ক্যাটক্যাট একটা শব্দ হলো। সোফাতে শটান হয়ে বসে থাকা তিরু মাথা তুলল।
তৎক্ষণাৎ দৃষ্টি বিনিময় হয় অরণের সাথে। অপ্রতিভ দুজনেই। তিরু চট করে উঠে দাঁড়ালো। স্বীকারোক্তি দেয়ার ভঙ্গিতে আমতা আমতা করে বলল, আমি অ্যাকচুয়ালি অদিতি আপু এখানে বসতে বলে। তিরুকে থামালো অরণ। কাঁধ থেকে তোয়ালে হাতে নিয়ে এগিয়ে এলো সন্নিকটে। শীতল গলায় সুধাল, আমি তোমার কাছে জানতে চাইনি তুমি কেন এই রুমে এসেছো। এটা এখন তোমারও রুম, আসতেই পারো তিরু, কোনো বাধা নেই, এমন নার্ভাস হওয়ার কিছু নেই। ওকে। উদ্ধৃতি চিহ্ন। হুহ। উদ্ধৃতি চিহ্ন। অস্বস্তিতে বুঁদ হয়ে থাকা তিরুকে সেখানে ফেলেই অরণ এগোলো করিডোরে। ভেজা তোয়ালে মেলে দিতে। সুযোগ পেয়ে তিরু ছুটে বেরুতে নিতেই ধাক্কা খায় অদিতির সাথে। তিরুকে ছুটতে দেখে ছটফটে গলায় অদিতি প্রশ্ন ছুড়ল, কি হয়েছে তিরু, ছুটছ কেন? উদ্ধৃতি চিহ্ন। তিরু নত মস্তকে দাঁড়িয়ে, কণ্ঠের খাদ নামিয়ে ও শুধায়, রুম থেকে বের হচ্ছিলাম আপু, ছুটছি না। উদ্ধৃতি চিহ্ন। অরণ বেরিয়েছে? জি, উনি ব্যালকনিতে। উদ্ধৃতি চিহ্ন। জনের কথার মাঝেই অরণ এলো। অদিতি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় তৎক্ষণাৎ। অরণের মুখশ্রী পরখ করা মাত্রই হতাশা ছেপে এলো মুখবয়বে। অদিতি চিন্তিত হল, বিড়বিড়ালো, ছেলেটা নিজের মনের ভাব প্রকাশ করতে কবে শিখবে? কবে পেছনে ভুলে সামনে আগাবে? কাউকে একটুখানি ভরসা করবে? উদ্ধৃতি চিহ্ন। ঘাড় বাঁকাল তিরু। তাকালো অরণের পানে। মূলত অন্তরালে তার কৌতূহলের সৃষ্টি হয়েছে। অরণকে দেখে এভাবে অদিতির মুখবয়ব রেখা পরিবর্তনের কারণটা জানতেই পিছে ফেরা। তবে পিছু তাকাতেই ও খানিক চমকাল। কি আশ্চর্য! অরণের চোখটা অমন লাল হয়ে, কাঁদলে যেমন মানব চক্ষুদয় অশ্রু ত্যাগ করতে করতে চোখের সাদাটে অংশ লাল করে তোলে ঠিক তেমনি লাল হয়ে অরণের দুই চোখ। তিরু ভাবল, অরণ কেঁদেছে কি? কেন কেঁদেছে? পরক্ষণেই অরণের মুখশ্রীভাব দেখে নিজ ধারণা বদলালো সে। এমন লোকের পক্ষেও কাঁদা সম্ভব কি? উহু। অদিতি দীর্ঘশ্বাস ফেলল, থাক তুই। তিরুকে নিয়ে নিচে গেলাম। উদ্ধৃতি চিহ্ন। জায়গাটা ছেড়ে আসার পূর্বে ওরা জন অরণের ভারী কণ্ঠের জবাব শুনতে পেল। আমি এখনই আসছি। রাত হয়ে যাচ্ছে। তিরুকে হোস্টেলে দিয়ে আসব। উদ্ধৃতি চিহ্ন। লহমায় অরণ তোড়জোড় শুরু করল তিরুকে হোস্টেলে রেখে আসার জন্য। শাহেদা রাগারাগি করলেও বিষয়টা পাত্তা দিল না অরণ। তিরু বিদায় নিল সকলের থেকে। অরণ তার বন্ধুর গাড়ি নিয়ে এসেছে তাকে হোস্টেলে রেখে আসতে। মেট্রোতে তিরু কমফোর্টেবল ফিল করবে না এই ভেবে অরণের বন্ধুর হতে গাড়ি আনা। তিরু সিটবেল্ট লাগাতে লাগাতে প্রশ্ন করল, গাড়িটা আমায় নিতে যাওয়ার সময় আনলেন না কেন? উদ্ধৃতি চিহ্ন। অরণ তাকায় বামে। বলে, কারণ গাড়িটা আমার নয় আমার বন্ধুর। উদ্ধৃতি চিহ্ন। তিরু অবাক হল, ওমা, আপনার ফ্রেন্ডের গাড়ি আনলেন কেন? মেট্রোতেই তো যেতে পারতাম। উদ্ধৃতি চিহ্ন। আমার মনে হয়েছে তুমি মেট্রোতে আনিজি ফিল করবে তাই এই ব্যবস্থা। উদ্ধৃতি চিহ্ন। তিরু চমকাল। চট করে তাকালো পাশে। তাদের মাত্র কয়েক ঘন্টার পরিচয়। এতটুকু পরিচয় ছেলেটা এতটা ভাবা শুরু করেছে তাকে নিয়ে, এতটা যত্ন নিচ্ছে। প্রায় তো 1 বছর হতে চলল এখানে আসার। এখানে আসার পর হতে মেট্রোতে নয়তো বাসেই চলাচল। আনিজি ফিল করব কেন? উদ্ধৃতি চিহ্ন। অরণ এ পর্যায়ে কোনো জবাব দিল না। ফিরে গেল নিজের রূপে। বরাবরের মতো এবারও গায়ে লাগলো তিরুর। লোকটাকে প্রশ্ন করলেই এক পর্যায়ে এসে চুপ হয়ে যায়। আর কোনো প্রত্যুত্তর নেই। কেন এমন অরণ? অদিতি তো বলেছিল বড্ড চঞ্চল, এক্সট্রোভার্ট টাইপের ছেলে অরণ। তবে তিরুর নিকট এলেই কেন এমন নিশ্চুপতা? কাঙ্ক্ষিত স্থানে আসতেই তিরু গম্ভীর গলায় জবাব দিল, থামুন এখানেই নেমে যাব। উদ্ধৃতি চিহ্ন। অরণ প্রশ্ন করল, কিন্তু তোমার হোস্টেল তো আরো সামনে। উদ্ধৃতি চিহ্ন। কিন্তু আমি এখানেই নামতে চাই। উদ্ধৃতি চিহ্ন। গাড়ি থামল। সিটবেল্ট চটজলদি খুলে নেমে পড়ে তিরু। পা বাড়ায় দ্রুত গতিতে। পেছনে থেকে হুট করেই ডাক পড়ে তার, তিরু একটু দাঁড়াও। উদ্ধৃতি চিহ্ন। তিরু দাঁড়ালো। ভাবল এই হয়তো অরণ তাকে সরি বলে দুঃখ প্রকাশ করে তার জিজ্ঞেস করা সকল প্রশ্নের উত্তরের জবাব দেবে। কিন্তু না, তিরুকে হতাশ করে অরণ বলল, তিরু, তুমি এখন আমার স্ত্রী। তোমার প্রতি একটা দায়িত্ব আছে আমার। আমি চাই স্বামী হিসেবে সেই দায়িত্বটা পালন করতে। তুমি রেস্টুরেন্টের চাকরিটা ছেড়ে দাও। আমি আলিশান জীবনযাপন করব আর আমার স্ত্রী কষ্ট করে রেস্টুরেন্টে জব করে নিজের ভরণপোষণ চালাবে এটা আমার জন্য কষ্টদায়ক। আমি এখন থেকে তোমার ভরণপোষণ এর দায়িত্ব নিতে চাই।